আসসালামু আলাইকুম। হ্যাক টু লিভের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা ট্রাই হ্যাকমি সেকশনের বেসিক রুমে আলোচনা করব প্যাসিভ রিকগনাইসেন্স নিয়ে। আলোচনা করার জন্য আমি আছি আপনাদের সাথে এমডি মোসাব্বির হোসেন। আমাকে সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে পাবেন। আমি 3 থেকে 4 বছর ধরে সাইবার সিকিউরিটি ফিল্ডে আছি। আমি নিজে শিখতেছি, আপনাদেরকে শেখাচ্ছি। আমার সার্টিফিকেশন আছে ইজিপিটি এবং সিএস প্র্যাকটিক্যাল। আমাকে লিঙ্কডইনে সার্চ করলে পাবেন, এটা আমার প্রোফাইল। আর এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের অলরেডি গোল্ড ব্যাচের রেজিস্ট্রেশন শেষ। গোল্ড ব্যাচ মানে ফ্রি ব্যাচ। আমাদের প্লাটিনাম ব্যাচের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আপনারা যদি প্লাটিনাম ব্যাচে জয়েন হতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা এই যে গুগল ফর্মের লিঙ্ক, এটা আমি আপনাদের সামনে দিয়ে রাখবো। এটা হচ্ছে পেইড। এখানে মেন্টর হিসেবে থাকবো আমি। কভার করা হবে এই রোড ম্যাপটা। এই রোড ম্যাপটা আপনারা ডিসকর্ড সার্ভারে এসে ডিসকাশনের পিন মেসেজে পেয়ে যাবেন। এই রোড ম্যাপটা আপনাদের পুরোপুরি কভার করে দেওয়া হবে, যেটা ফ্রি ব্যাচে ডে 41 পর্যন্ত করা হবে। প্রিমিয়াম ব্যাচে এটা পুরোটা কভার করে দেওয়া হবে, অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে ইনক্লুডেড আছে। তো যারা প্লাটিনাম ব্যাচে রেজিস্ট্রেশন করতে চান, প্লাটিনাম ব্যাচে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। চলেন আমরা আমাদের টপিকে ঢুকে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্যাসিভ রিকন। হ্যাকিং মেথোডোলজির ফার্স্ট স্টেপ হচ্ছে রিকগনাইসেন্স। রিকগনাইসেন্সের মধ্যে প্যাসিভ রিকন একটা পার্ট। প্যাসিভ রিকনের মধ্যে আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন, প্যাসিভ রিকন কি জিনিস সেটা নিয়ে। প্যাসিভ রিকন আর অ্যাক্টিভ রিকনের মধ্যে ডিফারেন্সগুলো নিয়ে আলোচনা করব। হুইস নিয়ে আলোচনা করব, মানে প্যাসিভ রিকন করার জন্য আমার কি কি টুলস প্রয়োজন হয়, নর্মালি আমরা ইউজ করি, সেই টুলসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। এটা পুরোপুরি মোটামুটি একটা প্র্যাকটিক্যাল সেশন হবে। এছাড়া যারা আমাদের বিগিনার সিরিজের ভিডিওগুলো দেখেন নাই, বিগিনার সিরিজে যে হ্যাকিং এর মেথোডোলজিগুলো আছে, সেই মেথোডোলজিতে আমি মোটামুটি একটা প্র্যাকটিক্যাল আইডিয়া দেওয়ার চেষ্টা করছি কিভাবে এগুলা করা হয়। এটা পাবেন হচ্ছে এই যে সাবডোমেন এনিমেশন, তারপরে স্টেজেস অফ হ্যাকিং। এখানে এই যে প্যাসিভ রিকন ইনক্লুড আছে। এখান থেকে প্যাসিভ রিকন আর অ্যাক্টিভ রিকন নিয়ে আপনারা একটা আইডিয়া নিতে পারেন। আর চাইলে আমার ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা এই প্যাসিভ রিকগনাইসেন্স ট্রাই হ্যাকমির এই রুমটার উপর বেস করে বানানো। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলেন আমরা হচ্ছে প্যাসিভ রিকনের ইন্ট্রোডাকশনটা জেনে নেই। প্যাসিভ রিকন হচ্ছে সার্ভারের সাথে ডিরেক্ট ইন্টারেকশন না করে আপনি সার্ভার থেকে ডাটা কালেক্ট করবেন, এটাই হচ্ছে প্যাসিভ রিকন, সহজ বাংলা ভাষায় যদি বলতে যাই। এখানে আমরা অনেক রকমের টুলস ইউজ করে থাকি প্যাসিভ রিকগনাইসের জন্য। এটা সার্ভার জানতেও পারবে না যে আপনি তাদের থেকে ডাটা কালেক্ট করতেছেন, এবং হ্যাকার এই ডাটাগুলো দিয়ে অনেক বড় অ্যাটাক পরিচালনা করতে পারে। অ্যাক্টিভ রিকন করলে আপনাকে সার্ভার বুঝে যাবে যে সার্ভারে হচ্ছে আপনি সার্ভারের সাথে যোগাযোগ কানেকশন করার চেষ্টা করতেছেন, কিন্তু প্যাসিভ রিকনে সার্ভারে এই জিনিসটা বোঝার সুযোগ নাই। আমরা এখানে যে টুলসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুইস, এনএস লুকআপ, ডিগ। হুইস কি করে? হুইস হচ্ছে সার্ভার থেকে ডাটা কোয়েরি করে। ডিএন আর এনএস লুকআপ আর ডিগ হচ্ছে দুইটার একই কাজ, সার্ভার ডাটা ডিএনএস সার্ভার থেকে ডাটা কোয়েরি করে। হুইস দিয়ে রেকর্ডস খোঁজা যায়, আর এনএস লুকআপ ও ডিগ দিয়ে ডিএনএস ডাটাবেস রেকর্ড চেক করা হয়। এগুলা সবই পাবলিকলি অ্যাক্সেস করা যায় এবং টার্গেটকে অ্যালার্ট করা হয় না। এইগুলো দিয়ে আপনি সার্চ করলে টার্গেট কোনোভাবেই জানতে পারবেন না যে আপনি এগুলো দিয়ে সার্চ করতেছেন। দুটি অনলাইন সার্ভিস শিখবো এখান থেকে, ডিএনএস ডাম্পার, ডিএনএস ডাম্পস্টার, আর হচ্ছে সোডান। সোডান নিয়ে এই ভিডিওতে আমি খুব বেশি আলোচনা করব না। সোডান নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও বানাবো নেক্সট সেকশনে। প্যাসিভ আর অ্যাক্টিভ রিকনের মধ্যে ডিফারেন্সগুলো কি কি। ট্রাই হ্যাকমির এই রুমে কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে ভালো ধারণা থাকা প্রয়োজন, কারণ আপনি যদি কম্পিউটার নেটওয়ার্ক না জানেন, তাহলে আপনি যে ডাটাগুলো, যেরকম মেইল সার্ভার কি জিনিস, এ রেকর্ড কি জিনিস, ট্রিপল এ রেকর্ড কি জিনিস, এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। এই কিছু বিষয়গুলো সম্পর্কে যখন আপনার ক্লিয়ার আইডিয়া থাকবে, প্যাসিভ রিকন করতে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। তো এটার উপরে বেস করে ট্রাই হ্যাকমের বেশ কিছু রুম আছে, যেরকম নেটওয়ার্ক ফান্ডামেন্টালস টাইপের রুম। এগুলো নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। যদি আপনাদের ভিডিও দরকার পড়ে, যদি এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার দরকার হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। প্যাসিভ রিকনের উপর ডিপেন্ড করে দেখেন, সান জু তার আর্ট অফ ওয়ার বইয়ে বলছেন, এই একটা হচ্ছে বইয়ে তিনি বলছেন, ইফ ইউ নো দ্য এনিমি অ্যান্ড নো ইউর সেলফ। তুমি যদি তোমার এনিমি সম্পর্কে জানো এবং তোমার সম্পর্কে জানো, ইওর ভিক্টোরি উইল নট স্ট্যান্ড ইন ডাউট। তোমার ভিক্টোরি কেউ আটকাতে পারবে না। অ্যাটাকার হিসাবে টার্গেট সিস্টেম সম্পর্কে তথ্য সংগ্রহ করা জরুরি, মাস্ট অ্যান্ড মাস্ট বি। আবার ডিফেন্ডার হিসাবে জানতে হবে কিভাবে অ্যাটাকার এই ডাটাগুলো কালেক্ট করে অ্যাটাক করতে পারে। এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে একটা সক অ্যানালিস্ট বা ডিফেন্ডার ব্লু টিমার হিসাবে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। রিকগনাইসেন্স বা রিকন হচ্ছে টার্গেটের একটা প্রাথমিক ধাপ, মানে ফার্স্ট স্টেজ হ্যাকিং এর। এটি ইউনিফাইড কিল চেইনের প্রথম ধাপ, যেখানে সিস্টেমের প্রাথমিক ফুল হোল্ড করা হয় একটা অ্যাটাক
পরিচালনা করার জন্য আপনি পরবর্তীতে কি কি স্টেপ ফলো করবেন সেই স্টেপগুলো সাজানো হয় এই ধাপের মাধ্যমে। তো চলেন আমরা হচ্ছে ডিফারেন্স কিছু জেনে নেই যে প্যাসিভ রিকনের ক্ষেত্রে পাবলিকলি অ্যাক্সেস করা যায় এবং এই রিসোর্স থেকে তথ্য সংগ্রহ করা হয়। টার্গেটের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ ছাড়াই তথ্য বের করা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডিএনএস রেকর্ড দেখা, টার্গেটের ওয়েবসাইটে চাকরি বিজ্ঞাপন চেক করা, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। চাকরির বিজ্ঞাপন, তারপরে হচ্ছে নিউজ আর্টিকেল পড়া, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট ডাটা কালেক্টের জন্য। কারণ চাকরির বিজ্ঞাপনে আপনি কোম্পানির ভুলবশত কোনো একটা গোপন তথ্য দিয়ে দিতে পারে, বা এমন একটা ইনফরমেশন পাইলেন যেটা আপনার কাজে লাগতে পারে। নিউজ আর্টিকেলের মধ্যে কোম্পানি তাদের ইয়ারলি রেভিনিউ বা মান্থলি রেভিনিউ প্রকাশ করতে পারে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো হচ্ছে আপনার অ্যাজ এ অ্যাটাকার আপনার কাজে লাগতে পারে। আর অ্যাক্টিভ রিকনে কি সরাসরি টার্গেটের সাথে ইন্টারাকশন করে তথ্য সংগ্রহ করা হয়। উদাহরণস্বরূপ কোম্পানির সার্ভারে এইচটিটিপি, এফটিপি, এসএমটিপি কানেক্ট করা। যেমন ধরেন আমরা গুগল মেইল ইউজ করি, এখানে কিন্তু আমাদের মেইল গুগল সার্ভারের মেইলটা ইউজ করার জন্য আমাদের পারমিট করা হয়েছে, জিমেইল ইউজ করি যেটা। এইটা কিন্তু মানে এইটার থ্রুতে আমরা কিন্তু সার্ভারে একটা অ্যাটাক পরিচালনা করতে পারি। এসএমটিপির মাধ্যমে, এফটিপির মাধ্যমে কানেক্ট যদি করতে পারি ক্লায়েন্ট সাইড থেকে, তাহলে কিন্তু অ্যাটাক পরিচালনা করা ইজি হয়। সেটা ব্রুট ফোর্সের মাধ্যমে হতে পারে, অ্যানোনিমাস লগ ইনের মাধ্যমে অনেক সময় এফটিপিতে লগ ইন করা যায়। এসটিটিপি যদি ডিফল্ট থাকে বা হচ্ছে অ্যাপাসি সার্ভার থাকে, এগুলা এক্সপ্লয়েট করা যায় খুব সহজে। এগুলো কিন্তু আমাদের বিগিনার সিরিজে প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। দেখেন এই যে এই বিষয়গুলো প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। তো এগুলো সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাদের প্লাটিনাম ব্যাচে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। প্লাটিনাম ব্যাচে ইনস্ট্রাক্টর হিসাবে আমি নিজে থাকবো এবং আপনাদের যতটুকু আইডিয়া দেওয়ার সেটা আমি দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের মেইন টার্গেট হচ্ছে আপনাকে সার্টিফিকেশন এক্সামের দিকে ফোকাস করা। ভেন্ডর সার্টিফিকেশনগুলো আপনি জানেন যে কতটা কোয়ালিটিফুল হয়। বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত সার্টিফিকেশন এক্সামগুলো যাতে আপনি ইজিলি ক্র্যাক করতে পারেন সেই বিষয়ে আপনাকে প্রিপেয়ার করে তোলা হবে। এখন অ্যাক্টিভ রিকগনাইসেন্স এর ইন্টেন্সিভ প্রকৃতির কারণে, মানে এটা খুবই অ্যাগ্রেসিভ হওয়ার কারণে সঠিক লিগ্যাল অথরাইজেশন ছাড়া এটি দ্রুত লিগ্যাল ঝামেলায় পড়ার সম্ভাবনা থাকে। এটা লিগ্যাল অথরাইজেশন ছাড়া অ্যাক্টিভ রিকন করা উচিত না। এইরকম করার জন্য কম্পিউটার নেটওয়ার্কস নিয়ে ভালো ধারণা থাকা দরকার, যেটা আমরা বলছি এই যে নেটওয়ার্ক ফান্ডামেন্টাল, এই রুমটা এই মডিউলটা আপনারা ট্রাইহ্যাকমি থেকে করে নিতে পারেন। অ্যাটাকার তার টার্গেট সিস্টেমে তথ্য সংগ্রহ করা জরুরি। ডিপেন্ডার হিসাবে জানতে হবে সিস্টেম এবং নেটওয়ার্ক সম্পর্কে আপনি কি কি আবিষ্কার করতে পারতেছেন বা কি আবিষ্কার করতে পারে একজন অ্যাটাকার আমার সিস্টেমটাতে নিয়ে। চলেন এটা হচ্ছে আমাদের প্যাসিফিকটে, আমরা হচ্ছে হুইসে চলে যাই। হুইস কি আসলে, এই টুলসটা সম্পর্কে, এই টুলসটা কিভাবে কাজ করে। হুইস হচ্ছে একটা রিকোয়েস্ট রেসপন্স প্রোটোকল। রিকোয়েস্ট পাঠাবে, রেসপন্স অ্যাকসেপ্ট করবে, এই টাইপের একটা প্রোটোকল যা RFC 3912 স্পেসিফিকেশন অনুসারে এই সার্টিফিকেশন বা এই রুলস অনুসারে সে পরিচালনা হয় এবং এটি টিসিপি পোর্ট 43 এ রিকোয়েস্ট গ্রহণ করে। আমরা কিন্তু হচ্ছে টিসিপি পোর্ট 80 কথা জানি, এইচটিটিপি ইউজ হয় 443 কথা জানি, কিন্তু এটা টিসিপি পোর্ট 443 তে রিকোয়েস্ট গ্রহণ করে। ডোমেইনের রেজিস্ট্রার কে এবং ডোমেইনের সার্ভার সম্পর্কেও তো বিভিন্ন তথ্য, কি কি তথ্য আমরা জানতে পারি সেটা নিয়ে এখানে একটা পয়েন্ট আউট করার চেষ্টা করছি। সেটা হচ্ছে রেজিস্টার কি, ডোমেইনটি কোন রেজিস্টার দিয়ে তৈরি করা হয়েছে, এই প্রশ্নের অ্যান্সার আমরা এই হুইস রেকর্ড থেকে আমরা বের করতে পারি। রেজিস্ট্যান্ট ইনফো, রেজিস্ট্যান্ট মানে হচ্ছে রেজিস্টারের নাম, অর্গানাইজেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার। যদি প্রাইভেসি ব্যবহার না করা থাকে, অনেক সময় সার্ভারগুলা এই হুইসের আমার কোন কোন রেকর্ড শো করবে এই বিষয়গুলা তারা অনেক সময় পাবলিকলি রাখে না, এগুলো অনেক সময় হাইড করে রাখে। তো এই হাইড করার ব্যাপারটাকেই বলা হয়েছে যে যদি প্রাইভেসি ব্যবহার করা না হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখি যে প্রাইভেসি ইউজ করা হয় না। আমরা কারণ প্রাইভেসি ইউজ করা এখানে একটা কস্টের ব্যাপার আছে, প্লাস বেশ কিছু বাধা বিপত্তির সম্মুখীন হইতে হয় সার্ভার চালাইতে, যার কারণে হচ্ছে রেজিস্ট্যান্ট ইনফো অনেক সময় অনেক কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি এটা হাইড করে রাখে না, একদম ওয়েল নোন কোম্পানিগুলো ছাড়া। তো এখান থেকে আমরা রেজিস্টারের নাম জানতে পারি। রেজিস্টার মানে ধরেন নেম চিপ থেকে ডোমেনটা কেনা নাকি গোডেডি থেকে কেনা, এই টাইপের আমরা হচ্ছে রেজিস্টারের নাম জানতে পারি। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট যে কোন ভার্সনটা চলতেছে, অর্গানাইজেশন কোন অর্গানাইজেশনের আন্ডারে চলতেছে। ধরেন একটা গুগলের ক্ষেত্রে ধরি, আমার হচ্ছে movies.google.com এরকম একটা আছে, এখন সাবডোমেন আছে। এখন এই সাবডোমেনটা কোন অর্গানাইজেশন আন্ডার চলতেছে, অবশ্যই গুগলের, কারণ আমরা এখানে বুঝতেছি অনেক কোম্পানি আছে যারা তাদের ডোমেনগুলা নিজেদের নামে করে না, অন্য নামে করে। তো এটা আমরা কিন্তু হুইস রেকর্ড থেকে দেখতে পারি যে এই প্রতিষ্ঠানটার এই ডোমেনটার অর্গানাইজেশন নামটা
সেটা কি, এখান থেকে অ্যাড্রেস দেখতে পারি, গুগলের অ্যাড্রেস যেটা জিও লোকেশন আমরা বের করতে পারি। তারপরে ফোন নাম্বার, যদি প্রাইভেসি ফোন নাম্বারও আমরা দেখতে পারি যে কোন অ্যাডমিন এটা কিনছে, কার ফোন নাম্বার ইউজ করে এটা কেনা হয়েছে, সেটাও আমরা করতে পারি। ক্রিয়েশন, আপডেট অ্যান্ড এক্সপায়ারেশন ডেট, ডোমেইনটি কখন রেজিস্টার হয়েছে, আপডেট হয়েছে এবং কখন এক্সপায়ার হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারি হুইস রেকর্ড থেকে। নেম সার্ভার, ডোমেইন রেজুলেশন কোন সার্ভারের মাধ্যমে হবে, নেম সার্ভার মানে ডিএনএস সার্ভার, ডোমেইন রেজুলেশন কোন সার্ভারের মাধ্যমে হবে, এটাও আমরা হুইস রেকর্ড থেকেই জানতে পারি। এখান থেকে হুইসের আমরা কিছু ইউজেস দেখাইছি, একটা ক্লায়েন্ট সাইট থেকে কিভাবে আমরা হুইসের ইউজ করতে পারি এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। হুইস ক্লায়েন্ট বা অনলাইন সার্ভিস দিয়ে এই তথ্যগুলো পাওয়া যায়, তবে লোকাল হুইস ক্লায়েন্ট ব্যবহার করে এবং দ্রুত সহজ সিম্পল কমান্ড ইউজ করা যায়, সেটা হচ্ছে হুইস জাস্ট ডোমেইন নেম। তো চলেন এখানে আমরা একটা উদাহরণ দিছি, হুইস tryhackme.com, এই কোডটাই আমরা হচ্ছে আমাদের টার্মিনালে এক্সিকিউট করে দেখি এখান থেকে আমরা যে তথ্যগুলো পাওয়ার চেষ্টা করতেছি সেই তথ্যগুলো আসলে পাওয়া পসিবল কিনা। আমি কিন্তু এটার হচ্ছে আপনাদের tryhackme.com, এটা কিন্তু আমি বিগিনার সিরিজে অন্যান্য ডোমেনের ক্ষেত্রেও দেখাইছি, কিংবা অনলাইন যে টুলস গুলো আছে হুইসের, সেই টুলস গুলো আমি ইউজ করে আমার হচ্ছে বিগিনার সিরিজে দেখাইছি। আপনারা সেই জিনিসগুলো যদি দেখেন তারপরে এই ভিডিওটা দেখেন, আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। চলেন এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখা যাক। ডোমেইন নেম পাচ্ছি tryhackme.com, রেজিস্ট্রি ডোমেইন আইডি পাচ্ছি, দেখেন এটা হচ্ছে ডোমেইন আইডি, কোন ভার্সন বা কোন আইডিতে রান করতেছে সেই আইডিটা। রেজিস্টার, যেটা বললাম রেজিস্টার হুইস সার্ভার, হুইস.নেমচিপ.com, তার মানে আমরা এটা বুঝতেছি যে নেমচিপের ডোমেইন ইউজ করতেছে। রেজিস্টার ইউআরএল, দেখেন নেমচিপ.com রেজিস্টার ইউআরএল। আপডেট ডেট 2021, এই ডোমেইনটা আপডেট করা হয়েছে 2021 5 মাস 1 তারিখে। তারপরে টাইমও দেখেন এখান থেকে দেখতে পারতেছি 7:43 23 সেকেন্ডে। তারপরে ক্রিয়েশন ডেট কবে, 2018 সালে এই ডোমেইনটা ক্রিয়েট করা হয়েছে 7 মাস এবং 5 তারিখে। টাইম দেখেন 7:46। তারপরে রেজিস্ট্রি এক্সপায়ার হবে কবে, আপডেট করা হয়েছে কবে 2021 সালে, এক্সপায়ার হবে কবে 2027 সালে। 2027 মানে এটা প্রায় 6 বছরের জন্য কিনে নেওয়া এই ডোমেইনটা। তার মানে যদি 2027 সালের এই 7 মাস এই 5 তারিখ 6 তারিখ যদি হয়ে যায়, 6 তারিখ মানে 12টার সময় যদি আপনি 6 তারিখ ঠিক 7:46 মানে 7:47 যদি আপনি এই ডোমেইনটা কিনে নিতে চান, তাহলে তারা যদি আপডেট না করে তাহলে tryhackme.com এই ডোমেইনটা আপনি কিনে নিতে পারবেন এবং আপনার নামে পরিচালনা করতে পারবেন। তারপরে রেজিস্টারের নাম দেখেন নেমচিপ, যেটা আমরা দেখলাম, রেজিস্টার INA আইডি এইটা। তারপরে রেজিস্টার এবিওস কন্ট্রাক্ট ইমেল দেখেন এখান থেকে রেজিস্টারের যে রেজিস্টার আছে নেমচিপের হচ্ছে কন্ট্রাক্ট ইমেল, সেই ইমেলটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। রেজিস্টার অ্যাবিউস কন্ট্রাক্ট ফোন, নেমচিপের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার আমরা দেখতে পাচ্ছি। ডোমেইন স্ট্যাটাস, ক্লায়েন্ট ট্রান্সফার প্রহিবিটেড, এখান থেকে ডোমেইন স্ট্যাটাস দেখাচ্ছে যে এই ইয়েতে এটা অ্যাক্টিভ আছে কিনা। নেম সার্ভার মানে ডিএনএস নেম, দেখেন এখান থেকে ক্লাউড ফেয়ারের আন্ডারে কিন্তু চলতেছে, ক্লাউড ফেয়ারের ডিএনএস এ চলতেছে, দুইটা ডিএনএস আছে এখানে, দুইটা ডিএনএস ক্লাউড ফেয়ারের ব্যাক এন্ডে চলতেছে। তারপরে ডিএনএস এ আনঅ্যাসাইন্ড, তারপরে হচ্ছে আনসাইন্ড, ইউআরএল অফ দা ICNN হুইচ ইনকোয়ারি কমপ্লিট। আচ্ছা, এখান থেকে আমরা মোটামুটি এগুলা সবকিছু জানলাম। লাস্ট আপডেট অফ হুইস ডাটাবেজে এটা আপডেট করা হয়েছে লাস্ট হচ্ছে 2025 সালে, তার মানে কিন্তু 25 সালের জানুয়ারিতে 6 তারিখে, তার মানে কিন্তু আমরা হচ্ছে এই যে আজকেই আপডেট করা হয়েছে, দেখেন বিষয়টা। এইভাবে কিন্তু আমরা হুইস ইউজ করে আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাইতে পারি। তো আপনারা কি করবেন, ট্রাইহ্যাকমে আমার এই ভিডিওটা দেখার পরে যে ট্রাইহ্যাকমিতে আসবেন, হুইসের উপরে যে ইয়েগুলো আছে সেটা এখান থেকে করবেন। দেখেন আমরা হচ্ছে হোয়েন ওয়াজ tryhackme.com রেজিস্টার্ড, আমরা কিন্তু পাইছি 2018-তে রেজিস্টার করা হয়েছিল 7/5। তারপরে হোয়াট ইজ দ্য রেজিস্টার অফ tryhackme, নেমচিপ.com। তারপরে হুইস কোম্পানি অফ tryhackme.com ইউজিং নেম সার্ভার কোনটা ইউজ করতেছে, cloudflare.com, আমরা কিন্তু এখান থেকে পাইলাম। এগুলো সবকিছু আমার মিডিয়ামে সুন্দর মতো অ্যান্সার করে দেওয়া আছে, মিডিয়ামের লিঙ্কটা আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দেব।
ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে জয়েন করবেন সব রকমের আপডেট পাওয়ার জন্য। বা ব্যাচ 5 আমাদের নেক্সট আসবে, বা আপনাদের যদি কোনো রকম কোয়েরি থাকে, কোথাও প্রবলেম ফেস করেন, সেই প্রবলেমগুলো জানার জন্য আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা টেক্সট করলে আমাদের রেসপন্স পাবেন ইনশাল্লাহ 24/7। আপনাদের জন্য 24/7 আমাদের এক্সপার্ট যারা আছে তারা সবসময় সার্ভিস দেওয়ার জন্য রেডি, এবং তারাও ফ্রিতে শেখানোর মন মানসিকতা নিয়েই রেডি। তারপর আমরা চলে আসবো এনএস লুকআপ। এনএস লুকআপ নিয়ে একটু যদি আলোচনা করি, দেখেন এখান থেকে এনএস লুকআপ আর ডিগ এই দুইটা কি ইউজ করে, ডিএনএস সার্ভার থেকে ডাটা কালেক্ট করে। তো ডিএনএস সার্ভারে আমরা হচ্ছে কয়েক রকমের জিনিস দেখতে পাই। দেখেন প্রথমটা হচ্ছে কোয়েরি টাইপ, আমরা কি কি টাইপের কোয়েরি করতে পারবো এখান থেকে। এ মানে IPv4 অ্যাড্রেসেস, 4টা এ মানে IPv6 অ্যাড্রেসেস, সি নেম মানে ক্যানোনিক্যাল নেম, তারপরে হচ্ছে সি নেম আপনারা জানেন এটা, এমএক্স মানে মেইল সার্ভার্স, এসওএ মানে হচ্ছে স্টার্ট অফ অথরিটি, টিএক্সটি মানে টেক্সট রেকর্ডস যেগুলো আছে। ডিএনএস রেকর্ডস ব্যবহার, ডিএনএস লুকআপস করতে আমরা দুটি টুল ব্যবহার করতে পারি, এনএস লুকআপ এবং ডিগ। তো এগুলার হচ্ছে ইউজেস যেগুলো, এনএস লুকআপ ডোমেইন নেম এই কমান্ড ব্যবহার করে একটি ডোমেইনের আইপি অ্যাড্রেস, মেইল সার্ভার বা অন্যান্য রেকর্ড খুঁজে বের করা যায়। যেমন এখানে উদাহরণ হিসাবে দিচ্ছে এনএস লুকআপ ড্যাশ টাইপ, টাইপ মানে আপনার হচ্ছে কোন টাইপের ডাটা আপনি কোয়েরি করতে চাচ্ছেন, IPv4 অ্যাড্রেস কোয়েরি করতে চাচ্ছেন নাকি মেইল সার্ভার কোয়েরি করতে চাচ্ছেন, আমরা সবগুলাই একটু দেখার চেষ্টা করব। তারপরে ডোমেইন সার্ভার নেম, টাইপ, রেকর্ডের ধরন, এই যে টাইপের মধ্যে আমরা হচ্ছে রেকর্ডের ধরন, এই সবগুলো স্টেপ বাই স্টেপ সাজায় আমি হচ্ছে মিডিয়ামে রেখে দিচ্ছি। তারপরে সার্ভার, সার্ভার মানে কোন ডিএনএস সার্ভারের আন্ডারে এটা রান করতেছে, আমরা এখান থেকে দেখছিলাম কিন্তু ক্লাউড ফেয়ারের আন্ডারে এটা রান করতেছে। তো আমরা হচ্ছে ক্লাউড ফেয়ারের জন্য কি ইউজ করি, 1.1.1.1, আর গুগলের জন্য আমরা ইউজ করি, গুগলের ডিএনএস এর জন্য আমরা ইউজ করি 8.8.8। তো এগুলো নিয়ে আমার হচ্ছে এই যে লাস্টে গিয়ে আমি হচ্ছে নোট ডাউন করছি, এই যে গুগলের জন্য এটা আমরা ইউজ করি, কোয়াড 9 এর জন্য 999 ইউজ করি, গুগলের জন্য আরেকটা ইউজ করা হয় 8899। তো এগুলো আমরা হচ্ছে ইউজ করে থাকি। চলেন আমরা হচ্ছে এনএস লুকআপটা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা যদি এখানে লিখি এনএস লুক আপ, এই টুলসগুলো হচ্ছে দেখেন আমার হচ্ছে দেয় আছে এখানে ড্যাশ টাইপ, টাইপ হচ্ছে ইকুয়াল, আমরা ধরেন এমএক্স মেইল সার্ভার দেখতে চাচ্ছি যে tryhackme.com এটা কোন মেইল সার্ভারে রান করতেছে, আমরা এটা দিলাম। তারপরে হচ্ছে আমার tryhackme.com আমার কোন ইয়েতে ডিএনএস সার্ভার রান করতেছে 1.1.1.1, আমরা এটা পাইছিলাম। যদি এটা নাও দেন তাতেও আমার কোনো সমস্যা নাই। দেখেন এখান থেকে মেইল সার্ভারটা দেখাচ্ছে নন অথরিটেটিভ অ্যান্সার কি tryhackme.com, মেইল এক্সচেঞ্জার কোন মেইল এক্সচেঞ্জার ইউজ করতেছে google.com এর, মানে ASAPMX.L.google.com মানে গুগলের মেইল সার্ভার ইউজ করতেছে। alter3 ASPMX.L google.com, তার মানে এটা কিন্তু অল্টার, দেখেন অল্টার করে করে যাচ্ছে, alter3 alter1 alter2 alter3। এসপিএমএক্স এই মেইল সার্ভারে গুগলের এই মেইল সার্ভারটা তারা ইউজ করতেছে। এই সেম কাজটা কিন্তু আমরা যদি ডিগ দিয়ে করার চেষ্টা করি, ডিগে কিন্তু আরো ভালো অ্যান্সার আসে, কারণ হচ্ছে tryhackme.com, কারণ এটা ডিগ হচ্ছে টিএলটি ইউজ করে। টিএলটি মানে কি টাইম টু লিভ। এমএক্স, আমরা যদি এমএক্স দেই তো দেখেন এখন আমরা কি কি পাইছি ডিগ থেকে আমরা দেখতেছি যে ডেবিয়ান tryhackme.com ডিগ, আচ্ছা। তারপরে হেডার এখান থেকে দেখতেছি tryhackme, অনেক সময় সাবডোমেনও পাওয়া যায় এখান থেকে tryhackme.com। দেখেন এখান থেকে 5 অল্টার 1 2 3 4 মোটামুটি আমরা সেম রেজাল্টটাই কিন্তু পাইছি এখান থেকে। তো ট্রাইহ্যাকমিতে একটা প্রবলেম আছে যে টিএক্সটি ফাইল আপনাকে খুঁজে বের করতে হবে। আমরা যদি হচ্ছে একটু IPv4 এর জন্য কোয়েরি করি যে IPv4 অ্যাড্রেসটা কি, এনএস লুকআপ এখান থেকে আমরা দিয়ে দিলাম হচ্ছে শুধুমাত্র এ রেকর্ডটা দেখতে চাচ্ছি, তাহলে দেখেন এই এ রেকর্ড, তারপরে 4টা সি নেম, এইগুলো কিন্তু সম্পর্কে আপনাদের একটা আইডিয়া থাকা লাগবে। এই জন্য নেটওয়ার্কিং সেক্টরটা ভালো মতো আপনাদের বুঝতে হবে। দেখেন এটা কিন্তু ডিএনএস সার্ভার, কোন ডিএনএস সার্ভার 53তে কিন্তু ডিএনএস সার্ভার রান করে। নন অথরিটেটিভ অ্যান্সার হচ্ছে নেম tryhackme.com, অ্যাড্রেস দেখেন আমরা কিন্তু IPv4 অ্যাড্রেসটা পাইছি 172.67.27.10, দেখেন 3টা IPv4 পাইছি, কিন্তু 3টা IPv4। এখন এগুলো আমরা কিভাবে টেস্ট করতে পারি, এগুলো নিয়ে নর্মালি যদি আমরা গুগলে পেস্ট করি তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে হচ্ছে এটা দেখেন এটা ইরর কিন্তু দেখাইছে
তার মানে এই যে ক্লাউড ফ্লেয়ার কিন্তু আমাকে ডিরেক্ট আইপি অ্যাক্সেস নট অ্যালাউড, তার মানে ক্লাউড ফ্লেয়ার কিন্তু আমাকে এটা ব্লক করে দিল। ক্লাউড ফ্লেয়ার এগুলা বাইপাস করতে হবে তাহলে আমাকে। এই যে বিষয়গুলো সম্পর্কে আপনার যে একটা আইডিয়া হচ্ছে, এই বিষয়গুলা দেখে আমরা এই আইপিটা ট্রাই করে দেখি। যদি না হয় তাহলে আমাদের ক্লাউড ফ্লেয়ার বাইপাস করতে হবে। ক্লাউড ফ্লেয়ারের বাইপাস এই যে দেখেন এটাও ব্লক করে দিল, মানে ডিরেক্ট আইপি অ্যাড্রেস তারা অ্যাক্সেস করাবে না, কারণ এটা ক্লাউড ফ্লেয়ারের ব্যাকএন্ডে ক্লাউড ফ্লেয়ার চলতেছে। আমরা ক্লাউড ফ্লেয়ার ছাড়া, ক্লাউড ফ্লেয়ার বাইপাস না করে এটার অরিজিনাল আইপিটা আমরা পাবো না। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে একটা সিস্টেম। সব সার্ভারে যে দেয়া থাকবে ক্লাউড ফ্লেয়ার বা গুগল বা কোয়াট9 এরকম কোনো কথা নাই। আমরা ট্রাই করে দেখবো যে এক্সেস করা যায় কিনা। এক্সেস করা গেলে আমরা সরাসরি এনম্যাপের স্ক্যান থেকে বা অন্যান্য মেথড শোধান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারি। এছাড়া যদি আমরা হচ্ছে এই বিষয়টাই ডিগে দেখি, ডিগ tryhackme.com, এখানে আমরা দেব হচ্ছে শুধুমাত্র এ রেকর্ড। এই যে দেখেন আমাদের এ রেকর্ড হয়েছে, এখানে কুকি দেখাচ্ছে আমরা কোন কুকিটা ইউজ করছে। দেন tryhackme.com, এখান থেকে দেখেন সেম আইপি অ্যাড্রেস গুলাই কিন্তু পাইছি। আমরা মাল্টিপল টুলস ইউজ করব, কোনটাতে কাজ করবে ভালো মতো এটা কিন্তু আমরা হচ্ছে বলতে পারি না। আমরা এখান থেকে দেখেন মোটামুটি সেম রেজাল্টটাই পাইছি। এই হচ্ছে ডিএনএস লুকআপ, এনএস লুকআপ আর হচ্ছে ডিগের মধ্যে হচ্ছে ডিফারেন্স। দেখেন মেইল সার্ভার খোঁজার জন্য আমরা দেখাইছি, আপনারা এগুলো সবগুলো ট্রাই করবেন। এটার উপরে যে ট্রাই হ্যাকপির রুমটা আছে, আমরা যদি সেখানে একটু চলে যাই, সেখানে আমরা কি কি ইউজ করা হয়েছে বা কি কি চাইছে তথ্য। চেক দ্য টিএক্সটি রেকর্ড tsmlabs.com, এইটার হচ্ছে টিএক্সটি রেকর্ড বের করতে বলছে। হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ হিয়ার, তার মানে টিএসএম ল্যাবসে আমার হচ্ছে টিএক্সটি ফাইল বের করতে হবে। আমরা যদি এনএস লুকআপে যাই, এনএস লুকআপে গিয়ে আমরা এখানে হচ্ছে টিএক্সটি এইটা দেব, tryhackme.com এর জায়গায় আমরা দেব হচ্ছে tsmlabs.com। আমরা দেখতে চাচ্ছি যে এখানে আসলে কোনো ফ্ল্যাগ আছে কিনা। দেখেন এখান থেকে এই যে tsmlabs.com টেক্সট ফাইল হিসাবে আছে হচ্ছে এই যে এই ফ্ল্যাগটাই হবে আপনাদের অ্যান্সার। তারপরে আমরা যদি হচ্ছে এখান থেকে আমরা মোটামুটি সবগুলাই একটু একটু করে দেখি। আমরা IPv6টা দেখতে চাচ্ছি না, আমরা আর কি দেখতে পারি, সিনেম দেখতে পারি। তাহলে আমরা দেখি সিনেমটা কি। দেখেন এখান থেকে সিনেমটা আমরা দেখার চেষ্টা করতেছি এবং আমরা কিন্তু এখান থেকে পাইছি এই টিএসএম ল্যাবস এর হচ্ছে সিনেম রেকর্ড। তারপরে আর কি কি রেকর্ড থাকতে পারে, আর কি কি রেকর্ড আছে আমরা আরেকবার যদি হচ্ছে একটু নোটে চলে যাই। সোয়া টিএক্সটি দেখি আমরা হচ্ছে, এটা তো টিএক্সটি দেখলাম, আমরা tryhackme.com এর একটু টিএক্সটিটা দেখি। tryhackme.com এ কি কি টিএক্সটি ফাইল ইউজ করতেছে। tryhackme দেন .com, আর এখানে আমরা ইউজ করব হচ্ছে টিএক্সটি। দেখেন এখানে কি কি টিএক্সটি আছে, এখানে টেক্সট হিসাবে আছে এই একটা কোড, মানে গুগলের ইমেইল 4 GB এরকম একটা কোড বা টেক্সট ফাইল এখানে কিন্তু রাখা আছে। এগুলা অনেক সময় এই টেক্সটের মধ্যে বেশ কিছু ইনফরমেশন পাওয়া যায়, যে ইনফরমেশনগুলো আমার কাজে লাগতে পারে পরবর্তীতে। দেখেন এখানে এইটা একটা মনে হচ্ছে বেস 64 হইতে পারে। তো এগুলো আমরা গুগল সাইট ভেরিফিকেশনের জন্য এখানে একটা ইউজ করছে, এগুলো আমরা ক্র্যাক করার চেষ্টা করে দেখতে পারি। এইভাবে আমরা সার্ভারের সাথে ডিরেক্ট কানেকশন ছাড়াই আমরা বিভিন্ন ইনফরমেশন কিন্তু সার্ভার থেকে চুরি করে নিতে পারি। যেটা সার্ভারের অ্যাডমিন যদি দুর্বল হয় তাহলে সে জানতেও পারবে না যে এগুলা, সে জানতেই পারবে না, কিন্তু এগুলো যদি সার্ভারের অ্যাডমিন হাইড করে না রাখে তাহলে আলটিমেটলি আমাদের জন্য খুবই সুবিধা। তারপরে এখান থেকে ডিএনএস ডাম্পস্টার, এটা একটা অনলাইন টুলস। এখান থেকে আমরা সাবডোমেইন পর্যন্ত পাইতে পারি, সাবডোমেইন, তারপরে ওল্ড আনপ্যাচ সার্ভিসেস, অনেক সাবডোমেইন পুরনো এবং অনিয়মিত আপডেটেড থাকে যা ভালনারেবিলিটি তৈরি করে, এই বিষয় সম্পর্কে আমরা আইডিয়া পাইতে পারি। অ্যাডিশনাল অ্যাটাক সার্ভিস, সাবডোমেইন থেকে নতুন সার্ভার বা সার্ভিস সম্পর্কে জানা যায়। হ্যাঁ, সাবডোমেইন কিন্তু আমার যে ডোমেইনের আন্ডারে আছে সেখান থেকে অন্য একটা সার্ভারে যদি ট্রান্সফার হয়, সেখান থেকে আমরা সার্ভিস যদি ভালনারেবল থাকে আর কি, সাবডোমেইনগুলো তো ওইভাবে মেনটেন করা হয় না, মেইন ডোমেইন যেভাবে মেনটেন করা হয়। তো সাবডোমেইনগুলো থেকে আমরা কিন্তু হচ্ছে এই বিষয়টা সম্পর্কে আইডিয়া নিতে পারি যে সার্ভার কেমন টাইপের সার্ভার, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া নিতে পারি ইনিশিয়ালি। সাবডোমেইন ডিসকভারি টেকনিক্স, সার্চ ইঞ্জিন ইউজেস, মাল্টিপল ইঞ্জিন ব্যবহার করে পাবলিকলি সাবডোমেইন খুঁজুন। সাবডোমেইন কিন্তু আমরা মাল্টিপল সার্চ ইঞ্জিন ইউজ করে ব্যবহার করতে পারি, যেরকম আমার হচ্ছে বিগিনার সিরিজের সাবডোমেইন
ইনিমুলেশন নিয়ে একটা ভিডিও আছে বিগিনার সিরিজের, আপনারা এটা স্টেজ 1-এর মধ্যে পাবেন। দেখেন অসিন্ট নিয়ে ভিডিও আছে, আপনারা হচ্ছে সাবডোমেইন ইনিমুলেশন, এই যে এই বিষয়টা, এটা আমি প্র্যাকটিক্যালি এখানে দেখাইছি, এখানে আর দেখাবো না। তারপরে ডিপ সার্চ, শুধুমাত্র প্রথম পেজ নয়, অন্তত 10টি পেজ পর্যালোচনা করুন, কারণ প্রথম পেজে যে আমার ভালনারেবল থাকবে এরকম না, প্রত্যেকটা পেজ আমাকে খুঁজে খুঁজে দেখতে হবে যে এখানে আমার ভালনারেবল পেজ কোনটা। লুকানো সাবডোমেইন যেমন ব্লগ, ওয়েব মেইল খুঁজে বের করার চেষ্টা করুন। ব্লগ, ওয়েব মেইল এগুলোতে কিন্তু ভালনারেবল থাকার চান্স থাকে, যার কারণে এখান থেকে আমাকে বলা হয়েছে যে সাবডোমেইন গুলোর থেকে ওয়েব মেইল বা ব্লগ টাইপের সাবডোমেইন গুলোকে আমার বিবেচনায় রাখা যাইতে পারে। তারপরে ব্রুট ফোর্সিং ডিএনএস কোয়েরিজ, আমরা ডিএনএস রেকর্ড চেক করে সাবডোমেইন বের করা সম্ভব। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না আপনাদের, তবে দেখাবো কোনো এক সময় ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। এটি সময় সাপেক্ষ কিন্তু কার্যকর, এটা বেশ সময় নেয়। হ্যাঁ, আমরা ফাপ দিয়েও এই কাজটা করতে পারি, ব্রুট ফোর্স করতে পারি, সাবডোমেইন ব্রুট ফোর্সিং করতে পারি, যেটা হচ্ছে এখানে বলা হয়েছে। তারপর অনলাইন সার্ভিস ডাম্পস্টার, ডিএনএস ডাম্পস্টার সাবডোমেইন এনুমারেশন এবং ডিএনএস তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে একটা উপযোগী টুলস, যেটা আমরা হচ্ছে ম্যানুয়ালি করতে পারি, সেটা আমরা ওখানে গিয়ে দিলেই আমার হচ্ছে সেই ডাটাগুলা নিয়ে এসে দিতে পারে। আমি হচ্ছে দেখেন এই যে জিনিসটা দেখা এরকম, যদিও এটা পেইড ভার্সনে আরো গ্রাফিক্যাল ভিউটা ভালো দেখা যায় ফ্রি ভার্সনের চাইতে, তবে ফ্রি ভার্সন থেকে যা পাওয়া যায় সেটা মোটামুটি কার্যকর। যে ডিএনএস ডাম্পস্টার থেকে দেখেন আমি tryhackme.com এখানে সার্চ দিয়ে রাখছি, এখান থেকে দেখেন blog.tryhackme.com, দেখেন এটা কিন্তু ক্লাউড ফ্লেয়ারের মধ্যে আছে, ডিরেক্ট এপি অ্যাক্সেস নট অ্যালাউড। আমার কিন্তু আর ম্যানুয়ালি চেক করে দেখতে হচ্ছে না, এখান থেকে আমি সরাসরি দেখতে পাচ্ছি। এখান থেকে আমি আইপি অ্যাড্রেস পাইছি, এএসএন নাম্বার পাইছি। এএসএন নাম্বার কিন্তু অনেক কিছু ডিসক্লোজ করতে পারে, এবং আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক পাইছি। তারপরে দেখেন ইনসাইডস প্রক্সি ওয়ার্কার ডট ট্রাইহ্যাকমি ডট কম, দেখেন এই টাইপের নামগুলা আমরা কিন্তু অন্য কোনো উপায়ে নাও পাইতে পারি। এখান থেকে এসএন নাম্বার পাইছি, দেখেন এসএন নাম্বার দিয়ে কিন্তু এসএন নাম্বার দেখেন একই রকম এসএন নাম্বার দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, যেটা আমি এখন দেখাচ্ছি না আপাতত। এখানে রিভার্স আইপি দেখেন, 4টা রিভার্স আইপি, 4টা রিভার্স আইপি, 4টা রিভার্স আইপি। তারপরে এমএক্স রেকর্ড, যেটা আমরা হচ্ছে ম্যানুয়ালি টাইপ করে করে দেখতেছিলাম, এখানে অটোমেটিক্যালি নিয়ে আসছে 1spmx.l.google.com। এখান থেকে দেখেন এটারও এসএন নাম্বার পাওয়া গেছে, এটারও এসএন নাম্বার, সবগুলা এমএক্স রেকর্ডের এসএন নাম্বার পাইছি। এবং এখানে দেখেন এখানে কিন্তু এসএন নেম হচ্ছে ক্লাউড ফ্লেয়ার ছিল, ক্লাউড ফ্লেয়ার থেকে আমরা কিন্তু এখন ইউজ করতেছি মেইল সার্ভারের জন্য ইউজ করতেছি কিন্তু গুগল দেখেন গুগলের লোকেশন সহ দেখাচ্ছে ইউনাইটেড স্টেটস। তারপরে এনএস রেকর্ড ক্লাউড ফ্লেয়ার, এটাও ক্লাউড ফ্লেয়ার নেটে চলতেছে। তো এখান থেকে আমরা আইপি অ্যাড্রেস, তো এই আইপি অ্যাড্রেসগুলো আমরা হচ্ছে সার্চ করে দেখতে পারি যে এখানে কাজ করে কিনা। তারপর এখান থেকে এক্সএলএসএক্স বা এক্সেল শিটে আমরা ডাউনলোড করে নিতে পারি। গুগল সাইট ভেরিফিকেশন, দেখেন আমরা যেটা হচ্ছে ভেরিফিকেশন নাম্বার পাইছিলাম টেক্সট রেকর্ড থেকে, সেটা টিএক্সটি রেকর্ড, সেটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তারপরে আমার হচ্ছে ওখানে যেটা ছিল tsmlabs.com, দেখি আমরা tsmlabs.comটা একটু দেই, tsmlabs.com দেওয়ার পরে দেখি আমার কোনো রেজাল্ট নিয়ে আসছে। দেখেন এখানে কিন্তু খুব বেশি, এখানে আইপি অ্যাড্রেস এগুলো কিন্তু দেখেন এইগুলো কিন্তু অ্যামাজনে হোস্ট করা টোটালি আলাদা। এবং টেক্সট রেকর্ডের মধ্যে দেখেন আমরা কিন্তু সেই ফ্ল্যাগটা দেখতে পাচ্ছি, যেটা আমরা ম্যানুয়ালি করছিলাম। এনএস রেকর্ডটা আছে হচ্ছে ক্লাউড ফ্লেয়ারের মধ্যে, এটা কিন্তু অ্যামাজনে হোস্ট করা আয়ারল্যান্ডে, দেখেন এটা কিন্তু আয়ারল্যান্ডে, ইউএসএ না। অ্যামাজন টু এবং এসএন নাম্বার দেখেন এখান থেকে পাচ্ছি, আইপি গুলো পাচ্ছি, আমরা এই আইপিটা সার্চ করে দেখতে পারি, ইন্টার দেই, দেখা যাক কি আসে। ওয়েলকাম টু এনজিনিক্স, তার মানে দেখেন এটা কিন্তু ফায়ারওয়াল দিয়ে করা না, যার কারণে আমার কিন্তু ডিএনএস ডাম্পস্টার এই যে এখানে ওপেন সার্ভিসেস ফ্রম ডিবি এগুলা কিন্তু আমার হচ্ছে শো করে না। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ওয়েলকাম এনজিনিক্স এর সার্ভার। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক চালাতে পারি, এটা কিন্তু অনেক ভালনারেবল একটা জিনিস, যে আমি আইপিতে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারতেছি। তাহলে আমি আইপিটাকে এন ম্যাপের মধ্যে ফেলে দিয়ে দেখবো যে পরবর্তীতে আমার এখান থেকে কি কি জিনিস পাওয়া যায়। তো এগুলা নিয়ে আমি আলোচনা করতেছি না, এগুলো আমাদের বিগিনার সিরিজে পুরোপুরি আলোচনা করা হয়েছে। আপনারা এই যে এখান থেকে রুট ম্যাপ ধরে
ডে 1 থেকে শুরু করবেন। সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। আর যদি না সম্ভব হয় তাহলে আপনারা প্ল্যাটিনাম ব্যাচে চলে আসেন, আমি শেখায় নেব আপনাদেরকে। দেন আমরা যদি হচ্ছে মুভ করি ডিএনএস ডাম্পস্টার। ডিএনএস ডাম্পস্টার সম্পর্কে জানলাম, ডিএনএস ডাম্পস্টার কিভাবে কাজ করে, একটা টুলসের মধ্যে দিয়ে আমরা সবকিছু বের করে নিতে পারি। আরেকটা আছে হচ্ছে সোদান। সোদান থেকে দেখেন আমরা হচ্ছে যদি পোর্ট 80 লিখে সার্চ করি, সোদান tryhackme.com, এটা যদি দেই তাহলে এখান থেকে মুভ পার্মানেন্টলি, মানে হচ্ছে পোর্ট 80টা মুভ পার্মানেন্টলি করছে। পোর্ট 80-র জায়গায় আমরা যদি হচ্ছে পোর্ট 443 ইউজ করি, 443, তাহলে দেখেন এখান থেকে আমরা কি রেজাল্ট পাই। tryhackme.com পোর্ট 443, এখান থেকে আমরা সুদান থেকে আমরা কি কি দেখতে পারি, ভিউ অন ম্যাপ, আমরা ম্যাপে এটা দেখতে পারি, ভিউ রিপোর্ট, এটার একটা রিপোর্ট দেখতে পারি আমরা। এখান থেকে দেখেন ওয়েব মেইল .io, এরকম বিভিন্ন তথ্য কিন্তু আমরা হচ্ছে সুদান থেকে, সুদানের উপর আমি ডেডিকেটেড আলাদা একটা ভিডিও বানাবো, তাই সুদান নিয়ে এখানে আমি খুব বেশি আলোচনা করলাম না, জাস্ট আপনাদের দেখাইলাম যে এখানে আপনারা যে কোনো কিছু সার্চ করলেই সেটার ভালো একটা রেজাল্ট পাইতে পারেন। google.com, যেমন আমি যদি এখানে লিখি google.com, google.com এর দেখেন আমার কি কি রেজাল্ট আসে এখানে। এখানে মুভ পার্মানেন্টলি 302, তারপরে ইউনাইটেড স্টেট, এখান থেকে দেখেন এনজিনিক্স সার্ভার, এগুলো কিন্তু ভালনারেবল সার্ভার হইতে পারে। এনজিনিক্স হচ্ছে ওপেন সোর্স, ভালনারেবল হইতে পারে, এগুলো আমরা চেক করে দেখব বিভিন্ন সময়। সোদান কিন্তু অসাধারণ একটা টুলস। তারপরে দেখেন এখানে টপ অপারেটিং সিস্টেম হিসাবে কি কি, সিনোলজি ডিস্কস্টেশন ম্যানেজার ইউজ করা হচ্ছে সব জায়গায়, তাই মাইক্রোসফট আইআইএস মানে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজ করা হচ্ছে 3995টা ডিভাইস। তারপরে টপ অর্গানাইজেশনগুলোর মধ্যে আছে হচ্ছে ডিএসসিকে টেলিকম, কোরিয়া টেলিকম, এরকম অনেকগুলা টেকনোলজি আছে। টপ পোর্ট যেগুলো আছে 5001-এর মধ্যে এতগুলা ডিভাইস আছে। 5000-এর মধ্যে 5000 পোর্টে আছে হচ্ছে 5000 পোর্টে আছে এতগুলা ডিভাইস। আমি যদি মরে যাই তাহলে দেখি কোন কোন পোর্ট আরো ওপেন আছে। 443-তে আছে দেখেন কতগুলা, এই যে দেখেন এতগুলা পোর্ট কিন্তু তাদের ওপেন আছে। এগুলো সব কিছু সোডান কি করে, সোডান হচ্ছে অনলাইনে যতগুলা ডিভাইস আছে, যত সার্ভিস আছে, সব কিছু আপনাকে লিস্ট আকারে শো করে দেয়। যার কারণে সোডান একটা মারাত্মক টুলস। যারা প্রিমিয়াম ইউজ করে তারা, আমি তো প্রিমিয়াম ইউজ করতেছি না, দেখেন ফ্যাক্ট অ্যানালাইসিস, এখান থেকে আমরা এইচটিটিপি কম্পোনেন্ট, এখান থেকে এই বিষয়গুলা, কান্ট্রি, কোন কান্ট্রির জন্য আমি দেখতে চাচ্ছি সেটা আমি সিলেক্ট করে দিতে পারি, ডোমেইন দেখতে পারি শুধুমাত্র, কোন 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 পোর্টে ডোমেইন চলতেছে, এগুলা সব কিছু আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি। তো যারা প্রিমিয়াম ইউজ করে তাদের জন্য জিনিসটা আরো সুবিধা। প্রিমিয়াম কিনতে বেশ ভালো একটা অ্যামাউন্ট দরকার পড়ে, কিন্তু ফ্রিতেও ভালো একটা রেজাল্ট দেয়, যেটা আমি ইউজ করছি। সিসি ক্যাম, সিসিটিভি ক্যাম, তারপরে হচ্ছে অন্যান্য বিষয়গুলো ইউজ করার জন্য আমি দেখছি যে হচ্ছে কিভাবে সুদান মারাত্মকভাবে কাজ করে। তো এই হচ্ছে আজকের বিষয়গুলো ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করছি মোটামুটি। ট্রাইহ্যাকমিতে যদি যান তাহলে ডিএনএস ডাম্পস্টার নিয়ে দেখেন একটা ভিজুয়াল, যেটা প্রিমিয়ামে পাওয়া যায়, ভিজুয়াল যে পিকচারগুলো সেগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে। তারপরে এখানে যে অ্যান্সারটা আছে যে এটা কি ধরনের, আপনারা এগুলো আশা করি পারবেন, না পারলে জানাবেন, আমি ট্রাইহ্যাকমি রুমের উপরে আলাদা একটা ভিডিও করার চেষ্টা করব। তারপরে সামারি, এখান থেকে সামারি আমরা তো বুঝতেই পারতেছি যে সামারিতে কি থাকতে পারে। এইটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। আমাদের মিডিয়ামে আপনারা এই অ্যান্সার সহ সবকিছু পেয়ে যাবেন, কি কি ভাবে করতে হবে সবকিছু। এই আমার যে নোটটা দেখলেন, এই নোটটাও আপনারা আমাদের মিডিয়ামে পেয়ে যাবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন করে নেবেন যত দ্রুত সম্ভব, কারণ সোশ্যাল মিডিয়াতে দেখেন সবাই সবার প্রবলেমের কথা জানানোর সাথে সাথে আমাদের রেসপন্স থাকে মোটামুটি হয়তো বা 15-20 মিনিট, 1 ঘন্টা লেট হইতে পারে। এটা আসলে ফ্যাক্ট হিসেবে দেখা যাবে না, কারণ অনেক মানুষ, অনেকজনের অনেক ধরনের সব প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো সলভ করা, বা আমরা সবসময় অ্যাক্টিভ থাকি না ব্যস্ততার কারণে। এই বিষয়গুলা যদি ইয়ে করতে চান তাহলে আমাদের সাথে জয়েন করে নেন। আমরা খুব শীঘ্রই ব্যাচ 5 লঞ্চ করব। ব্যাচ 5-এ আপনাকে আমন্ত্রণ, কারণ আমাদের এই টোটাল জার্নিটাই ফ্রি। আর যদি আপনি খুব ব্যস্ত মানুষ হন, ফ্রি জার্নিটা করতে না পারেন, কারণ ফ্রিতে একটু প্যারা আছে। ফ্রিতে প্যারা হচ্ছে আপনাকে রাত 10টা টু 1টা অ্যাক্টিভ থেকে প্রেজেন্টেশন দিতে হবে সব কিছুর। আপনি যদি জব হোল্ডার হন তাহলে, বা দেশের বাইরে থাকেন, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনি প্রিমিয়ামে আসতে পারেন। প্রিমিয়ামে আসলে আপনারা হচ্ছে আমার কাছ থেকে সরাসরি এই টোটাল জিনিসটা আমি আপনাদেরকে হাতে কলমে ধরে শেখাই দেব ইনশাল্লাহ। আজকে এতটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই
ভালো থাকেন, নিজের নলেজ শেয়ার করেন, অন্যকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম।